আজকে আমি আলোচনা করব কিভাবে পরীক্ষার আগে খুব অল্প সময়ের মধ্যে তোমার হাতের লেখা ভালো করা যায়। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য শুধু উত্তর লিখলেই হবে না, তোমার উত্তর লেখার হ্যান্ডরাইটিংও ভালো হতে হবে। কারণ একজন টিচার যখন তোমার খাতা চেক করে তখন যদি তোমার হাতের লেখা খারাপ হয় তাহলে টিচার তোমার উত্তর বুঝতে অসুবিধে বোধ করবে। তাই খারাপ হাতের লেখার জন্য কিন্তু তোমার পরীক্ষার নাম্বার কমে যেতে পারে। এখানে আমি খারাপ হাতের লেখা মানে বলতে চেয়েছি যার হাতের লেখা সহজে বোঝা যায় না, পড়া যায় না। আর ভালো হাতের লেখা বলতে যার লেখা একবার দেখেই বোঝা যায়, পড়া যায়। এখানে কিন্তু কে কতটা সুন্দর করে হাতের লেখা লেখে সেটার ওপর আমি গুরুত্ব দিচ্ছি না। তো তোমার হাতের লেখা যেমনই হোক, টিচার বা যে খাতা চেক করছে সে বুঝলেই হবে। যেমন ডক্টরের হাতের লেখা কেমিস্ট আর প্যাথোলজিস্টরা ভালো বোঝে, সেরকম। কিন্তু একজন টিচারকে যেহেতু একসাথে অনেক খাতা দেখতে হয়, তো তখন যদি তোমার হাতের লেখা বুঝতে অসুবিধে হয় তবে তোমার খাতার প্রতি কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়। সেই জন্য আমি তোমার হাতের লেখা ভালো করার উপায় হিসেবে 10টা ইজি অ্যান্ড এফেক্টিভ স্টেপের কথা বলবো, যেগুলো তুমি ফলো করলে নিশ্চয়ই পরের বারে পরীক্ষায় ভালো হাতের লেখা করে পরীক্ষা দিতে পারবে। এছাড়া আমি লাস্টে বোনাস বা অ্যাডিশনাল টিপস দেবো যেগুলো তোমার কাজে লাগবে। এখন তুমি যদি ভিডিওটা না দেখে স্কিপ করে দেখো তাহলে কোনো ইম্পর্টেন্ট স্টেপ মিস করে ফেলবে। সেই জন্য আমি বলবো পুরো ভিডিওটা দেখো। সে তুমি চাইলে একটু ভিডিও স্পিড বাড়িয়ে দেখতে পারো। এক্ষেত্রে তোমার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, তুমি তোমার হাতের লেখাকে 10-এর মধ্যে কত মার্কস দিতে চাও? আশা করছি কমেন্ট করেছো। তো হাতের লেখা নিয়ে অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে। অনেকের হাতের লেখা সত্যিই খারাপ, অনেকের হাতের লেখা তাড়াতাড়ি লিখতে গেলে খারাপ হয়ে যায়, অনেকে আবার তাড়াতাড়ি লিখতে পারে না। এরকম অনেক ধরনের সমস্যা থাকতে পারে। কিন্তু এই সমস্যাগুলোর সমাধান একদিনে হবে না, কারণ আমরা যেভাবে হাতের লেখা ছোটোবেলা থেকে লিখে এসেছি সেটা এখন চট করে বদলে ফেলা যাবে না। তার জন্য একটু সময় দিতে হবে। এখন নিজের হাতের লেখার মধ্যে কি করে বদল আনবে সেটার ব্যাপারেই আমি বলবো। স্টেপ 1, প্র্যাকটিস অ্যান্ড রিভিউ। তোমার হাতের লেখা যদি সত্যি খারাপ হয়, মানে তুমি ছাড়া তোমার হাতের লেখা আর কেউ উদ্ধার করতে পারছে না, তাহলে চেষ্টা করো যে যেই জায়গাগুলোয় তোমার হাতের লেখা কেউ বুঝতে পারছে না সেই জায়গাগুলোতে ইমপ্রুভ করার। তুমি তোমার পড়াশোনা রিলেটেড হোক বা যে কোনো একটা লেখা লিখলে তারপরে তোমার হাতের লেখা তুমি নিজে এবং অন্য কাউকে দিয়ে চেক করাও। সেটা বন্ধু হতে পারে, বাড়ির লোক হতে পারে, এমনকি টিচারও হতে পারে। তাদের থেকে জেনে নাও যে তারা তোমার হাতের লেখা সব বুঝতে পারছে কিনা। যদি না বুঝতে পারে কোথায় বুঝতে পারছে না, তারপর তাদের থেকে পরামর্শ নিয়ে সেই জায়গাগুলো সুন্দর হাতের লেখা করে প্র্যাকটিস করো। কেয়ারফুলি প্র্যাকটিস করো যাতে পরের বারে ওই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট আসে। স্টেপ 2, কেয়ারফুল অ্যাবাউট স্পেসিফিক লেটার। আমাদের মধ্যে অনেকেরই একটা দুটো হরফ বা অক্ষরের ক্ষেত্রে হাতের লেখা গণ্ডগোল থাকে। যেমন ধরো ক আর ফ, অনেকের হাতের লেখা একই রকম দেখতে লাগে। তারপরে দন্তান্ন মধ্যাহ্ন গুলিয়ে যায়। অনেকের খ আর ঘ এর মধ্যে পার্থক্য থাকে না। ইংলিশের ক্ষেত্রে বড় হাতের যেই আপার কেস যেগুলোকে বলি সিওপি আর ছোট হাতের যে লোয়ার কেসগুলো একই রকম হয়, মানে সিওপি এর মধ্যে কোনো পার্থক্যই থাকে না। কারোর আবার কোনটা ইউ কোনটা ভি বোঝাই যায় না। অনেকের এন আর এইচ একই রকম দেখতে হয়। তো এই ধরনের হরফগুলো লেখার সময় একটু খেয়াল করে লিখতে হবে। তোমার যেই হরফগুলো লেখাতে সমস্যা আছে সেগুলো তুমি আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করো। তো তোমারও এরকম কোনো হরফ লেখাতে গণ্ডগোল আছে কি না আমাকে কমেন্ট করে বলতে পারো। স্টেপ 3, মেনটেন প্রপার স্পেসিং অর গ্যাপ। যখন লিখবে তখন প্রতিটা অক্ষরের মধ্যে, শব্দের মধ্যে, লাইনের মধ্যে একটা মিনিমাম গ্যাপ মেনটেন করতে হবে। মানে সব কিছুর মধ্যে একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখতে হবে যাতে লেখাগুলো শ্বাস প্রশ্বাস নিতে পারে। একটার ঘাড়ে আরেকটা তুলে দিলে হবে না। আবার ফাঁকা দিয়ে লিখতে বলছি মানে এমন নয় যে এমন স্পেস দিয়ে লিখলে যে প্রতিটা শব্দ আলাদা হয়ে গেল, বুঝতে অসুবিধে হচ্ছে, এরকম করলে আবার হবে না। তাই ঠিকঠাক মতো প্রপার স্পেসিং দিয়ে লিখতে হবে। যেমন ধরো দুটো লাইনের মধ্যে 1 বা 2 আঙুলের ফাঁক রাখলে তাহলে তোমার লেখার মান অটোমেটিক একটু উন্নত হয়ে যাবে। অ্যাটলিস্ট দূর থেকে তো তোমার লেখা খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। স্টেপ 4, ডু নট মেক টু মেনি মিস্টেক্স। চেষ্টা করো লেখার সময় একটু সতর্কভাবে লেখার, যাতে কম ভুল হয়, কম কাটতে হয়। আর যখন কাটবে তখন একটা কি দুটো দাগ দিয়ে সেই শব্দটা কাটবে। আর যদি বড় কোনো লেখা কাটতে হয় তাহলে কোনাকুনিভাবে একটা কি দুটো লাইন টেনে কাটবে। বেশি কষ্ট করে ঘিজি করে কাটতে হবে না। স্টেপ 5, চুজ ইয়োর রাইট পেন। অনেক সময় দেখবে কিছু ছেলেমেয়েরা স্টেশনারি দোকানে গিয়ে কোনো একটা স্পেসিফিক ব্র্যান্ডের পেনের খোঁজ করে। কেন? কারণ সবাই সব ধরনের পেন ব্যবহার করতে পছন্দ করেন। অনেকে দেখবে শুধু জেল পেন দিয়ে লেখে, আবার অনেকে শুধু বল পেন ব্যবহার করে। অনেকে আবার স্মুথ কালি না হলে লিখতে পারে না, যেমন আমার স্মুথ কালি না হলে আমার লিখতে খুব বিরক্ত লাগে। অনেকে আছে যে বেশি ইউজ অ্যান্ড থ্রো পেন ব্যবহার করে, অনেকে আছে যে বেশি রিফিল পেন ব্যবহার করে। তো তুমি দেখো যে তোমার কী ধরনের পেন ব্যবহার করতে ভালো লাগে, কী ধরনের পেন দিয়ে তুমি খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্টলি কমফোর্টেবলি লিখতে পারো, এগুলো একটু দেখো। এই হাতের লেখা নিয়ে আমার কিছু কথা মনে পড়ে গেল স্কুল লাইফের। আমার এরকম কিছু ক্লাসমেট বা বন্ধু ছিল যাদের হাতের লেখা দেখলেই আমি প্রেমে পড়ে যেতাম। মনে হতো ইস, আমি যদি এই রকম হাতের লেখা লিখতে পারতাম কি ভালো হতো।
কিন্তু আমি চেষ্টা করে দেখেছি অনেক প্র্যাকটিস না করলে মনে হয় হাতের লেখা চেঞ্জ হয় না, কারণ তাড়াতাড়ি সময় লিখতে গেলে দেখেছি যে নিজের মতোই হাতের লেখা হয়ে যায়। অন্যদিকে আবার এমন কিছু ক্লাসমেট বা বন্ধু ছিল যাদের হাতের লেখা উদ্ধার করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হতো। তো তোমার কি এরকম কোনো বন্ধু আছে যার হাতের লেখা দেখলে তোমার খুব ভালো লাগে বা খুব বাজে লাগে? কমেন্ট করে বলতে পারো। স্টেপ 6, অ্যাভয়েড স্টাইলিশ অ্যান্ড টুইস্টেড হ্যান্ডরাইটিং। বেশি পেঁচিয়ে বা জটিল করে লেখার দরকার নেই। আমরা বড় হওয়ার সাথে সাথে এটা আমাদের একটা অভ্যাস হয়ে যায় যে বেশি পেঁচিয়ে লেখা বা জটিল করে লেখা, সেটা ইংলিশ বলো কি বাংলা। এবার এভাবে লিখতে গিয়ে কিছু জনের লেখা এত পেঁচিয়ে যায় যে ওটা বোঝাই যায় না যে কী লিখতে চেয়েছে। তাই বলবো যতটা পারো ছাড়া ছাড়া এক একটা হরফ বা অক্ষর আলাদা করে লেখার চেষ্টা করো, তাহলে ভালো হয়। স্টেপ 7, কিপ দি হ্যান্ডরাইটিং সাইজ মিডিয়াম। চেষ্টা করো হাতের লেখা মিডিয়াম সাইজের রাখার। অনেকে হাতের লেখা দেখবে খুব ছোট ছোট, যাকে আমরা বলি মাছের চোখের মতো লিখেছে। অনেকে হাতের লেখা আবার বেশ বড় বড়। তো তোমার হাতের লেখা বেশি ছোট না বড় সেটা তুমি বুঝবে কী করে? সেটা বোঝার জন্য একটা উপায় অবলম্বন করতে পারো। তুমি চেয়ারে বসে টেবিলে খাতাটা রেখে দেখবে তোমার লেখাটা তুমি স্পষ্টভাবে টেবিল থেকে চেয়ারের ডিস্টেন্সে পড়তে পারছো কিনা। যদি পড়তে অসুবিধা হয় তাহলে বলবো তোমার হাতের লেখা খুব ছোট, আর যদি একটু বেশি ভালো পড়তে পারো তাহলে বলবো তোমার হাতের লেখা একটু বড়। বেশি ছোট হলে সেটাকে বড় করতে হবে, আর ছোট হাতের লেখা পড়তেও খুব অসুবিধে হয়। আর বেশি বড় হাতের লেখা পড়তে অসুবিধে হয় না, কিন্তু লিখতে বেশি সময় লাগে, অনেক জায়গা চলে যায় লিখতে, অনেক সময় দেখতেও অতটা ভালো লাগে না। তাই বলবো আস্তে আস্তে নিজের হাতের লেখা অভ্যাসটাকে বদলাতে। স্টেপ 8, মেকিং হ্যান্ড মুভমেন্টস অ্যান্ড স্ট্রেচিং ফিঙ্গার্স। অনেকক্ষণ ধরে একটানা লিখলে দেখবে হাত ব্যথা হয়ে যায়, মনে হয় হাত আর চলছে না। আর পরীক্ষার সময় তুমি যদি এই হাত ব্যথা নিয়ে লিখতে থাকো তাহলে দেখবে তোমার হাতের লেখা খুব খারাপ হচ্ছে, নয় খুব স্লো হচ্ছে। তো মাঝে মাঝেই হাতের আঙুল স্ট্রেচ করে নেবে, তাহলে মাসেলগুলো রিল্যাক্স হবে। আর লেখার সময় হাতের রিস্ট মানে কবজিটা বেশি নাড়ানোর থেকে পুরো হাতের মুভমেন্ট করাবে, তাহলে হাত ব্যথাও কম হবে আর অনেকক্ষণ ধরে লিখতেও পারবে। কিন্তু সবসময় আর কি একটানা লিখবে না, মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নেবে। স্টেপ 9, মেনটেন হ্যান্ডরাইটিং ইন স্ট্রেট লাইন্স। আমি জানি না এই অসুবিধাটা কতজনের হয়, কিন্তু কিছু জনের হতে পারে। সেটা হলো সাদা খাতায় লিখতে লিখতে লাইন ওপরের দিকে উঠে যাচ্ছে বা নিচের দিকে হেলে পড়ে যাচ্ছে এরকম। এক্ষেত্রে বলবো চেষ্টা করো খাতাটাকে আর তোমার হাতটাকে সঠিকভাবে রাখার, আর তোমার চোখের অ্যাঙ্গেলটাকে স্ট্রেট রাখার। আর মাঝে মাঝে খাতাটা একটু সোজা করে দেখবে যে লেখাগুলো কি ঠিকঠাকভাবে সোজাসুজি লাইনে যাচ্ছে নাকি নিচের দিকে বা ওপরের দিকে কোথাও আর কি বেঁকে যাচ্ছে। যখনই দেখবে এরকম ওপরের দিকে বা নিচের দিকে লেখাগুলো বেঁকে যাচ্ছে তখন পরের লাইনটা আগের লাইনের সাথে অ্যাডজাস্ট করে লিখবে, মানে যাতে পরের লাইনটা অ্যাটলিস্ট সোজাসুজি লেখা হয়। স্টেপ 10, ইউজ হোয়াইট পেপার ফর হ্যান্ডরাইটিং প্র্যাকটিস। যখন কোনো লেখা লিখবে চেষ্টা করবে সবসময় সাদা পেজে লেখার, কারণ পরীক্ষার খাতা বলো বা অন্য যে কোনো সময় কথা বলো বেশিরভাগ সময় আমাদেরকে সাদা খাতাতেই লিখতে হয়, তাই সাদা খাতায় প্র্যাকটিস করা সবথেকে ভালো। বোনাস আর অ্যাডিশনাল টিপস, অলওয়েজ চুজিং এ কমফোর্টেবল পজিশন। অলওয়েজ কমফোর্টেবল পজিশনে বসে লেখার চেষ্টা করবে। যেমন ধরো তোমার টেবিল থেকে সিটের দূরত্বটা বেশি না হয়, তাহলে লিখতে অসুবিধে হবে। তারপর দেখবে যেভাবে বসেছো সেভাবে হাতের মুভমেন্টটা সঠিকভাবে করা যাচ্ছে কিনা, দেওয়ালে বা পাশের জনের সাথে বা তোমার কাছাকাছি থাকা কোনো বস্তুর সাথে হাতটা ধাক্কা খাচ্ছে কিনা, এগুলোই। লুজলি গ্রিপিং অ্যান্ড প্রেসিং দি পেন। পেনকে খুব শক্ত করে প্রেশার দিয়ে ধরার দরকার নেই, খুব জোর প্রয়োগ করেও লেখার দরকার নেই। বেশি প্রেশার দিয়ে লিখলে বা পেন ধরলে দেখবে তাড়াতাড়ি হাত ব্যথা হয়ে যায়, তখন লিখতে অসুবিধে হয়। আমাদের এখন হাত চলার থেকে বেশি টাইপিংটা চলে, তাই আমাদের হাতে লেখার অভ্যাসটা অনেকটাই কমে গেছে, যেই জন্য তোমাকে কিন্তু প্রতিদিন চেষ্টা করতে হবে, বিশেষ করে পরীক্ষার বেশ কিছুদিন আগে থেকে পড়াশোনার সাথে সাথে হাতের লেখা প্র্যাকটিস করার, যেটার কথা আমি একদম ফার্স্ট স্টেপেই বলেছি। প্র্যাকটিস করার মধ্যে থাকলে পরীক্ষার সময় তোমার হাত ব্যথাও কম হবে, হাতে ফ্লো স্পিড সব কিছু বজায় থাকবে। এখন তুমি যদি লেখার অভ্যেসের মধ্যে থাকো, মানে স্কুলে কলেজে টিউশনে অনেক লেখালেখি করতে হয়, তাহলে ভালো। নাহলে পরীক্ষার বেশ কিছুদিন আগে থেকে যখনই যাই পড়াশোনা করবে লিখে লিখে পড়ার চেষ্টা করবে, আর অবশ্যই টাইম ম্যানেজমেন্টের সাথে লেখা প্র্যাকটিস করবে। এর আগেও আমি একটা ভিডিওতে এই একই কথা বলেছি, তাহলে তার একটা আলাদা বেনিফিট আছে। আমি তাহলে একবার ভিডিওটার সারাংশ বলে দিই, কীভাবে অল্প সময়ের মধ্যে হাতের লেখা উন্নত করা যায় এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য কীভাবে সুন্দর আর পরিষ্কারভাবে লেখা যায়, সেই বিষয়ে আমি তোমাকে 10টা সহজ স্টেপের কথা বলেছি। ফার্স্ট স্টেপ, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আর নিজের হাতের লেখা নিজে এবং অন্যকে দিয়ে রিভিউ করাতে হবে। সেকেন্ড স্টেপ, যদি তোমার কোনো স্পেসিফিক হরফ লিখতে অসুবিধে থাকে সেটা প্র্যাকটিস করে ঠিক করতে হবে। থার্ড স্টেপ, যখন লিখবে তখন প্রতিটা অক্ষরের মধ্যে, শব্দের মধ্যে, লাইনের মধ্যে একটা মিনিমাম গ্যাপ মেনটেন করতে হবে। ফোর্থ স্টেপ, লেখার সময় চেষ্টা করতে হবে যতটা কম ভুল করা যায়, কাটাকাটি যতটা কম করা যায়। ফিফথ স্টেপ, সঠিক পেন নির্বাচন করা, মানে তুমি কী ধরনের পেন দিয়ে তাড়াতাড়ি ফ্লুয়েন্টলি কমফোর্টেবলি লিখতে পারো সেটা। সিক্স স্টেপ, বেশি পেঁচিয়ে বা জটিল লেখা অ্যাভয়েড করা। সেভেন স্টেপ,
হাতের লেখার সাইজ মিডিয়াম রাখা, খুব বড়ও না খুব ছোটও না। 8th স্টেপ, লেখার মাঝে মাঝে হাতের আঙুল স্ট্রেচ করা আর লেখার সাথে হাতের মুভমেন্ট ম্যাচ করানো। 9th স্টেপ, লিখতে লিখতে যদি লেখা ওপরের দিকে বা নিচের দিকে বেঁকে যায় তাহলে মাঝে মাঝে খাতা সোজা করে চেক করে নিতে হবে, এছাড়া অ্যাঙ্গেল সোজা রাখতে হবে। 10th স্টেপ, সাদা খাতায় লেখা প্র্যাকটিস করতে হবে। বোনাস আর অ্যাডিশনাল টিপস, অলওয়েজ কমফোর্টেবল পজিশনে বসে লেখার চেষ্টা করা আর পেনে গ্রিপিং অ্যান্ড প্রেসিং লুজ রাখা। এবার তুমি আমায় বলো এর মধ্যে কোন স্টেপটা তোমার হেল্পফুল লাগলো, নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। এছাড়াও তুমি যদি অন্য কোনো রকম প্রবলেম ফেস করো তাহলে সেটাও কমেন্ট বক্সে জানিও, কোনো সাজেশন থাকলে সেটাও জানাতে পারো। আমি কিন্তু আশা করব তুমি কমেন্ট করবে। আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে, হেল্পফুল লাগে, তাহলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকমই স্টাডি বা এক্সাম রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া আমার সাথে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে যুক্ত হতে পারো। জয়নিং লিঙ্ক ইউটিউবের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া সম্ভব হয়নি কারণ আমার নতুন চ্যানেল, তাই ইউটিউব পারমিশন দিচ্ছে না। তুমি যদি সত্যি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সাম।